সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করে দেব ইনশাআল্লাহ। দেখো, যেখানে বলা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা। আমরা অনেকেই জানি না বিশ্লেষণমূলক লেখাগুলো কিভাবে লিখতে হয় এবং বিশ্লেষণমূলক লেখা কাকে বলে। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, প্রথমত বলা হচ্ছে বিবরণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে, আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। তবে অপরদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে বলে বিশ্লেষণমূলক লেখা। তো নিচে একটি বিশ্লেষণমূলক লেখা দেওয়া আছে, যেটি লিখেছেন আনিসুজ্জামান। এই আনিসুজ্জামান 1937 সালে জন্মগ্রহণ করেন এবং 2020 সালে মারা যান। তার লেখা বইয়ের মধ্যে আছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, বিপ্লব পৃথিবী ইত্যাদি কিছু উল্লেখযোগ্য বিষয়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন এই আনিসুজ্জামানের বিশ্লেষণমূলক লেখাটি পড়তে যাই, তাহলে প্রথমে আমাদেরকে শুরু করতে হচ্ছে গল্পটির নাম। বিশ্লেষণমূলক লেখার এই গল্পটির নাম হচ্ছে কতকাল ধরে, লিখেছেন আনিসুজ্জামান। তো তাকে একটু পড়ে শোনাই তোমাদেরকে এবং বিশ্লেষণ করি। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস। তাহলে বাংলাদেশের যে ইতিহাসটা, এটা কত বছরের ইতিহাস? প্রায় 2500 বছরের ইতিহাস, 2500 বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আঁধারের খেলায় অনেক পুরানো কথা ঢেকে পড়েছে। ইতিহাস বলতে শুধু রাজরাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এদেশে রাজরাজারা ছিল না, তখন মানুষদের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। এটা অনেক আগের বিষয় ছিল। যখন রাজারা ছিল না, তখন মানুষের দাম ছিল সবচেয়ে বেশি এবং মানুষরা যুক্তি পরামর্শ করে তাদের কার্যাবলী করত, দেশও চালাতে পারতো তারাই। তো চলো পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। দেখো, এখানে এরপর বলা হচ্ছে তারপর 23-24 বছর আগে রাজা এলেন এদেশে। তাহলে কত বছর আগে? 23-24 বছর আগে। সেই সঙ্গে সঙ্গে আসলেন মন্ত্রী, সামন্ত মহাসামন্তের দল এলেন। সামন্ত মহাসামন্ত মানে রাজাদের অধীনে যারা কর্মচারী বা কার্যাবলী করে থাকেন, জাগির প্রদান করে থাকেন। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। এক কথায় তখন কারো গরদান যেত, অর্থাৎ গলা পর্যন্ত কাটা পড়তো। কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। খুশি যদি কাউকে ভালো লাগতো, সেটাকে উপঢৌকন, ধন দৌলত সবগুলো দিয়ে দিত। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইল পেছনে পড়ে। তবে আর একটা কথা, প্রজা বলতে রাজার যে অঞ্চলের ব্যক্তিগুলো বসবাস করেন তাদেরকে বোঝানো হয়ে থাকে। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রার। 1000 বছর আগে সব পুরুষরাই পরতো ধুতি, সব মেয়েরাই শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালিরা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা। তাহলে কিসের কাপড়? মখমলের কাপড়। নানা রকম শুকনো পাটের ও সুতোর কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকে, তবে যোদ্ধা বা পাহারাদাররা জুতো ব্যবহার করত। সাধারণে পরত কাঠের খড়ম, বর্তমানে খড়ম নেই, প্রায় উঠে গেছে। ছাতা লাঠির ব্যবহার ছিল, আগেও ছিল, এখনো আছে ছাতার ব্যবহার, লাঠির ব্যবহার। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের ব্যবহার ছিল দেখবার মতো। বাবড়ি রাখতো ছেলেরা, বাবড়ি চুল, লম্বা চুল, মেয়েদের মতো। না হয় মাথার উপরে চূড়ো করে বাঁধত চুল। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো, অর্থাৎ বড় করে রাখতো। মেয়েরা নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চূড়, খোপার মতোই। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। নানা রকম প্রসাধনী ব্যবহার করত তারা। কারা? মেয়েদের কথাই বলা হচ্ছে। মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত, অর্থাৎ নানা ধরনের প্রসাধনীর সঙ্গে অলংকার যেগুলো ছিল সোনার উপর, এগুলো ব্যবহার করত। সোনার অলংকার পরতে পেত শুধু ধনী লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুন্তল পরত। মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ, হাতে বাহুতে, গলায়, মাথায় সর্বত্রই সোনামণি মুক্তা শোভাবিত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি কলাপাতার মাকড়ি, গলায় ফুলের মালা। তবে এখন আর এগুলো নেই বললেই চলে। ভাত বাঙালির বহুকাল একটা প্রিয় খাদ্য। সরু সাদা চালে এর গরম ভাতের কদর সবচেয়ে বেশি ছিল বলে মনে হয়।
পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ, ছোট মাছ, লাউ বেগুন ইত্যাদি তরিতরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু ডাল কখনো বোধহয় খেতে শুরু করেনি তখনও। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগ মাংস সবাই খেত, হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে সাধারণত দেখা যেত, বিভিন্ন ধরনের উৎসবে হরিণের মাংস, পাখির মাংস, তাই ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠে পুলি, বাতাসা, কদমা এসবের। মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসতো। তখনও পানের প্রচলন ছিল এবং মশলা দেওয়া পান খেত অনেকেই। সাধারণ লোকে মাটির পাত্রে রান্না বান্না করতো, মাটির পাত্রেই সরা, সানকি, বাসন এই বিষয়গুলোতে। জ্বালা, হাঁড়ি, তেলানি সচরাচর এসব পাত্রের ব্যবহারই করা হতো। এই যে বিষয়গুলো কতকাল ধরে বলা হচ্ছে, তাহলে কি বিষয়গুলো ছিল দেখো প্রাচীনকালে আমাদের দেশে। এই বিষয়গুলো আমাদের হচ্ছে সাক্ষী বহন করে, কালের পরিক্রমায় আমরা এগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি। দেখো এরপর বলা হচ্ছে সেকালে পুরুষেরা ছিল শিকার প্রিয়, কুস্তি খেলারও চল ছিল বেশ। কুস্তি খেলা, মেয়েরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসতো, মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা, ধনী লোকেরা ঘোড়া আর হাতি খেলা দেখাতো বা দেখতো। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত। খুব একটা জনপ্রিয় খেলা। নাচ গানের বেশ প্রসার ছিল, বীণা, বাঁশি, কাড়া, ছোট ডমরু, ঢাক এসব বাদ্যযন্ত্রের ব্যবহার তো ছিলই, এখনো দেখা যায়। যাতায়াতের প্রধান যে উপায় সেটি ছিল নৌকা, বর্তমান তো এগুলো দেখাই যায় না, চোখে পড়ে না। হাতির পিঠে ও ঘোড়া গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত, তবে সব সময় নয়, বিশেষ উপলক্ষে ব্যবহার করতে পারতো। মেয়েরা ডুলিতে চড়তো, ডুলি যেটাতে আমরা বর্তমানে ধান রাখি। পালকির ব্যবহারও ছিল, ধনী লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো, এগুলো বিয়ের কাজে সম্পন্ন করার জন্য বা বিয়ে বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহার করা হতো করবনের। বেশিরভাগ লোকই থাকতো কাঠখড় মাটি বাঁশের বাড়িতে, ধনী লোকেরাই শুধু ইট কাঠের বাড়ি করত। তবে বর্তমানে ইট কাঠের বাড়ি দেখা যাচ্ছে সবার ক্ষেত্রেই। উপরে দেখো বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না একটা সময়, কেননা সেই পুরনো কাল আর নেই, যখন সবাই মিলে মিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে এখন, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য, কেউ কর্মচারী, কেউ দাসদাসী, কেউ প্রভুর প্রভু, কেউ বা দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবি রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়, সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মবৃন্তের বালা ও তাগা, কানে কচি রিঠা ফলের দুল, স্নান সিগ্ধ কেশে তিল পল্লব। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে দেহ তার শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় পেট আর চোখ বসে গেছে শিশুদের, যেন এক মন চালে তার 100 দিন চলে যায়। রাজাদের দল এখন আর নেই, মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী এদের কাল শেষ হয়েছে। আজকে দুই কবি ও হয়তো দুই প্রান্তে বসে এমনি করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। সরু চালে সাদা গরম ভাতে গাওয়া ঘি, কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে যাচ্ছে বর্তমান সময়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, তো শব্দার্থগুলো পড়ে নিতে পারো। যেমন গর্দান যাওয়া, মাথা কাটা, ঘোড়াচোর এক ধরনের খোপার নাম, ডুলি ছোট পালকি, তাগা বাহুতে পড়ার অলঙ্কার, তারঙ্গ কানে পড়ার অলঙ্কার, তিলপল্লব তালগাছের কচি পাতা, নিরানন্দ আনন্দহীন, পদ্মবৃত পদ্ম ফুলের বোটা বদৌলতের কারণে, মাকড়ি এক প্রকার দুলেটা, লোক লস্কর সশস্ত্র লোক ও তাদের সহযোগী, শীর্ণ রোগা সামন্ত জমিদার, সুবর্ণ কুন্তল সোনার দুল, স্নান স্নিগ্ধ কেশ ধোয়া চুল। শিক্ষার্থী বন্ধুগণ দেখো এখানে বলা হচ্ছে, পরে কি বুঝলাম, বলা হচ্ছে ক, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা। তো রচনাটি বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা। এই লেখা থেকে কয়েকটি বিষয়মূলক বাক্য খুঁজে পেবে এখানে আমি দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। যেমন আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়ে, এরপর কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা কত নিয়মকানুন দেখা দিল, এরপর মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী এদের কাল যে শেষ হয়েছে, এই বিষয়গুলো তোমরা পড়ে নিতে পারো, আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু। এবার বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি মিল বা পার্থক্য আছে এখানে দেওয়া আছে। বিবরণমূলক লেখার
লেখার সঙ্গে এই লেখার মিল ও অমিল দুই রয়েছে। বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে, বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে এখানেও নানা ধরনের তথ্যের সমাবেশ রয়েছে। তবে অমিল হলো এই জায়গায় যে বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না, আর এই লেখায় হচ্ছে বিশ্লেষণধর্মী, বিবরণের যেসব তথ্য আছে তার বিশ্লেষণ। এবং ঘ দেখো, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি কি মিল বা পার্থক্য আছে, তোমরা পার্থক্যটা এখানে দেখতে পাচ্ছ, পড়ে নিতে পারো। তারপর আমি বলতেছি একটু, তথ্যমূলক লেখার সঙ্গে এই লেখার বড় মিল হচ্ছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত। আবার তথ্যমূলক লেখার যেখানে তথ্যই প্রধান, এই লেখায়ও নানা রকম তথ্য দেওয়া আছে। তবে অমিল এই জায়গায় যে তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই দেওয়া থাকে, এই লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে। এই লেখার উপর তোমার মতামত দাও। লেখার উপর মতামত দিতে গেলে এই লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা। এই লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস, সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই। বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন, সমাজের বিকাশ এবং সংস্কৃতির বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এই যে সমাধানটা আমি করে দিয়েছি, তোমরা এই সমাধানটি লিখতে পারো, এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই। তবে একটি কথা আবার বলতে যাচ্ছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। আমি আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওগুলো তৈরি করে থাকি, তো সেই কারণে বলতেছি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। তো এখানে সমাধানগুলো করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, তোমরা সবাই দেখে নিতে পারো। তো এই যে এখানে কিভাবে বলা হচ্ছে এই বিষয়গুলো, এইগুলো হচ্ছে বিশ্লেষণমূলক লেখার একটা মূলত বিষয়। তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই ভিডিওগুলো ভালোভাবে দেখবা। সম্মানিত ভিউয়ার্স, দেখো এখানে সমস্যা দেওয়া আছে এবং আমি সমাধানটা করে দিয়েছি। বলা হচ্ছে, কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। দেখো আমি নিজের ভাষায় বলেছি এবং লিখেও দিয়েছি। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যেসব বিষয়, সেই বিষয়গুলো আমার ভাষায় বলতে হয় যে একটা সময় আমাদের দেশে রাজা ছিল না, আর সেই সময় আমরা সবাই মিলেমিশে বসবাস করতাম। তখন সবাই সবার মতামতকে প্রাধান্য দিতাম। আমাদের কারো মাঝে কোনো ধরনের অহংকার বোধ ছিল না, সবাই মিলিতভাবে কাজ করত। কারো বাড়িতে অভাব ছিল না। কিন্তু যখন রাজা এলো তখন আমাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে লাগলো। তখন সবাই সবার মতামত আর প্রকাশ করতে পারতো না। তবে সেই সময়টা অনেক কিছু তৈরি হয়েছিল। মানুষের যাতায়াতের জন্য নৌকা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির ব্যবস্থা ছিল। ধনী লোকে ঘোড়ার গাড়িতে যাতায়াত করত। এই যে সুযোগ সুবিধাগুলো আমরা পাইতাম, এই বিষয়গুলো। তো চলো পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক, আরো সমাধান করে দিয়েছি, সেগুলো দেখে নিই আমরা এখন। দেখো এখানে বলা হচ্ছে, পালকির ব্যবহার দেখা যেত। সবার প্রতিদিনের খাবার ছিল সাদা ভাত, সাথে অনেক ধরনের তরকারি। ইলিশ মাছ প্রিয় খাবার ছিল। মাটির তৈরি বিভিন্ন পাত্রে খাবার পরিবেশন করা হতো। খাবারগুলো ছিল সুস্বাদু এবং আহার পুষ্ট। সম্মানিত ভিউয়ার্স, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। দেখো এরপরে বলা হচ্ছে, লেখা নিয়ে কিছু মতামত। তো মতামত আমি করে দিয়েছি সমাধান। বলা হচ্ছে, কতকাল ধরে রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। দেখো এখানে আমি লিখে দিয়েছি কতকাল ধরে রচনায় যা আছে। 1 নম্বরে বলেছি, ধনীরা ঘোড়ার গাড়িতে উঠতো। এখন আমার মতামত জিজ্ঞাসা একটা হচ্ছে বিষয়, ধনীরা কেন শুধু উঠবে? সবাই তো উঠতে পারতো, কেননা সবার তো সমান অধিকার আছে। যে বিষয়টা এখানে, তোমরা এই মতামতটা ব্যক্ত করতে পারো বা অন্য কোনো মতামত তোমরা তুলে দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। 2 আমি দিয়েছি, ইলিশ মাছ প্রিয় খাবার। কারণ কথা হচ্ছে, আমার এখানে মতামত বা জিজ্ঞাসা একটা বিষয়, ইলিশ মাছের পাশাপাশি আরও তো বিভিন্ন ধরনের মাছ ছিল যেসব মানুষ খেত, কিন্তু এখানে কেন সেসব মাছের নাম অতটা জোরালোভাবে বলা হয়নি? এই যে বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে উঠাই দিয়েছি। তো যাই হোক, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আবার আসতেছি নতুন একটা কোনো ভিডিও নিয়ে।